যে 1 কোটি টাকা যে আমার মূলধন ছিল ওইটা শেষ, আরো 50 লাখ আরো টাকা 50 লক্ষ টাকা দেন ছিল। কি বিজনেস করেছেন? ওই সময় স্যার আমি গাড়ি নিছিলাম, আমি গাড়ি ড্রাইভিং জানি, প্লাস গাড়ি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছি, সব দিকে অভিজ্ঞ। এবং আমাদের পুরান একটা বিজনেস ছিল গাড়ি, মানে আব্বা মৃত অবস্থা আমাদের 4টা গাড়ি ছিল, 4 ভাই আমরা নিছিলাম গাড়িগুলা, সবগুলা ট্রাক, মালবাহী ট্রাক। তো ওই অবস্থায় স্যার আমি আরো 6টা গাড়ি নিচ্ছিলাম। মানে আমার যে টাকা ছিল এর মধ্যে ব্যাংক লোন কিস্তির মাধ্যমে 6টা গাড়ি নিছিলাম। তো এগুলোতে মোটামুটি আমার ইনভেস্ট ছিল 1 কোটি টাকার উপরে। তো পরবর্তীতে একটা সময় আমার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ড্রাইভার মারা যায়, পার্টিও মারা যায়। যে মানে যার মাল ছিল ওই মাল নেওয়া যাওয়ার অবস্থায় 14 গ্রাম অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর মানে 3 জন স্পট ডেট মারা যায়। এর 1 সপ্তাহ পরে চট্টগ্রাম ওই সময় 12 সালে অসহযোগ আন্দোলন চলছিল। তো ওই সময় একটা গাড়ি মানে মিরসরাইল পুড়ে দেয়। তো পুরা দেওয়ার পরে আমার দেখা যায় যে ওই কিস্তিগুলো আপ ডাউন হচ্ছে। কতদিন পরে এটা প্রথমটা ঘটনার সপ্তাহখানেক পরেই মানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, ড্রাইভার মারা গেল, ওই লোক মারা গেল, হ্যাঁ লোক মারা গেল, শেষ, গাড়িটাও শেষ। তার 1 সপ্তাহ পরে একটা গাড়ি পুড়ে গেছে। আপনি ঠিক ছিলেন? হ্যাঁ আমি ঠিক ছিলাম বলতে মানে আমি মানে খুবই শক্ত, আমি সহজে মানে কাঁদিও না, ইয়ে করি না, আমি দেখি। কিন্তু দেখা যায় যে ওই ড্রাইভারটা মারা যাওয়ার পর আমার খুব মানে কান্না পাইছিল। আমি মানে স্যার সহজে কোনো সময় কাঁদি না, অসংখ্য হাজার দুঃখের মাঝেও আমি হাসি। তো পরবর্তীতে ওই ড্রাইভারটা আমার বাড়িতে খাইয়ে গেছিল, মানে ভাত খাইয়ে গেছিল যেদিন সে মারা গেছিল। তো আমাদের সাথে ফ্যামিলি একটা সম্পর্ক ছিল, সে আমার ওয়াইফরে আম্মা বলতো, এবং মানে আমাদের মানে ঘরে এসে সে বলতো না যে এটা দেন, সে যাইয়া ভাত নিয়ে খাইতো, একটা ফ্যামিলির সাথে সম্পর্ক। তো সেকেন্ড গাড়িটা পুড়ে যাওয়ার পর কি করলেন? সেকেন্ড গাড়িটা পুড়ে যাওয়ার পরে তো কোম্পানির সাথে আমি বসলাম, আর ফার্স্ট গাড়িটাও মানে দুটোটাই তো ব্যাংক লোন ছিল। তখন আমি গাড়িটা কোম্পানিকে বললাম যে আমার এই গাড়িটা ঠিক করতে চাইছিল 10 লক্ষ টাকা, আর আমার কিস্তি বাকি ছিল আরও অনেক টাকা। তো আমি বললাম যে আমি এই গাড়িটা আর চালাতে পারবো না, এই গাড়িটা যদি আপনাদের সম্ভব হয় গাড়িটা রিটার্ন নিয়ে যান। আমি যা ডাউন পেমেন্ট দিছিলাম আর যা দিয়েছিলাম এগুলো আমি কোনো দাবি করবো না, আর আপনাদের যাতে কোনো দাবি না থাকে। তো যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই গাড়িটা নিয়ে গেছিলো, আর যে গাড়িটা পুড়ে গেছিল ওই গাড়িটা নেয়নি। ওটা ইন্স্যুরেন্সও ছিল না? ইন্স্যুরেন্স ছিল, মানে ওই যে আপনার সাময়িক ইন্স্যুরেন্স, ওই ইন্স্যুরেন্সগুলো আমাদের কিস্তির গাড়িগুলো সমস্যা হয় কি, ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণটা আমাকে দেয় না, দেয় ওই যে কোম্পানিকে দেয়, ও কোম্পানি ওই টাকাটা কিস্তির সাথে কম্প্রোমাইজ করে। তো এই অবস্থায় স্যার এই করার পরে ওই গাড়িটা তারা নেয় নাই। তো এইভাবে আমার মানে আরও আমি আবেদন করে যেগুলো ভালো ছিল তাদের কাছে আমি সিলিন্ডার হয়ে যে আমার ড্রাইভারটা মারা যাওয়ার পর আমি মানে এইভাবে ভেঙে পড়ি, মানে আমার গাড়ির বিজনেসটা। এর মধ্যে স্যার আমার আরেকটা গাড়িতে ছিল আমার মানে শালা, মানে আমার ওয়াইফের ভাই। তো তাকে আমি বললাম যে তুমি মানে আমার শালা একটাই, তার কোনো মানে আর ছেলে নেই। তো তাকে আমি বললাম তুমি আর গাড়িতে যাও না, আজকে তুমিও তো মারা যেতে পারতাম। তো আমি মানে আমার শাশুড়ির কি জবাব দেব? তো তাকে আমি রাইখা দিলাম, আর আমি গাড়ি যতগুলো ছিল ততগুলো রিটার্ন দিয়ে দিলাম। আর একটা গাড়ি তারা নেয় নেই, ওই গাড়িটা না নিয়ে আমার নামে মামলা করছিল 1.5 কোটি টাকার। তো পরবর্তীতে আমি তাদের সাথে আমি বলছি মামলা টামলার দরকার নাই, যেহেতু আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আপনারা আমার সাথে বসেন, আমার কি ক্ষতিপূরণ দিতে হবে বা কি করতে হবে, আমি এরকমভাবে একটা ক্ষতিপূরণ দিয়ে আমি শেষ করে দেবো, আমি ডাউন পেমেন্ট যা গেছে আমার গেছে। তো এইভাবে স্যার বলার পরে তারা মানে এক ম্যানেজার যে মতলুব সাহেব, যে টাটা কোম্পানির মালিক, তার কান পর্যন্ত পৌঁছায় না। তো এইভাবে তারা একটা মামলা করছে। মামলা করার পরে তো আমি অফিসে গেছি মহাখালী, যে স্যারের সাথে বসলাম, ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে, যে স্যার দেখেন আমি তো ক্ষতিগ্রস্ত, আমি তো মামলা মোকদ্দমা আমি কোনো সময় জেল খাটিনি, আর কোনো সময় আমার এই পর্যন্ত 40 বছর বয়সে আমি একদিনও থানায় যাইনি, মানুষের উপকারের জন্য গেছি, কিন্তু আমার কোনো দোষের কারণে আমি থানায় যাইনি। তো আপনারা যদি একটা মামলা করেন, আমার কাছে পুলিশ আসবে, এটা আমার জন্য অপমান, আমার কাছে এটা ভালো লাগবে না। মামলার দরকার নেই, আপনারা কীভাবে কি করতে হবে আমাকে বলেন, আমি এটা ক্ষতিপূরণ দিয়ে দেবো, আমি গাড়ি আর রাখবো না। তো
তো তখন তারা তারপরে মামলায় গেছে, মামলায় যাওয়ার পরে তখন তারা মামলা যাওয়ার পর আমি এই যে ঢাকা, তারা যে সারা বাংলাদেশে যেখানেই আপনার হয় মানে গাড়ির সমস্যাগুলো মামলাগুলো ঢাকাতে করে, যেমন চিটাগাংয়ের একটা মানুষের ঢাকা আসতে কষ্ট হয়, আরো বিভিন্ন মানুষের ঢাকা আসতে কষ্ট হয়। তো আমি এটা বলছি যে আপনারা, আমি আবার স্যার একটু যাই হোক একটু করা কথা বলি, তো আমি বলছি যে আপনারা দেখেন বিভিন্ন জায়গায় এইগুলো হয়, আপনার ঢাকা মামলা করেন, একটা মানুষ চিটাং থেকে ঢাকা আসতে তারও তো একটা ক্ষতি হয়, একটা দিন হোটেলে থাকা লাগে, বিভিন্ন কিছু। তো তখন তারা বলছে এগুলো আপনার ব্যাপার না, আপনি এটা দেখেন। তখন আমি স্যার কোর্টে দাঁড়ায় বলছি যে দেখেন একটা গাড়ির স্যার, একটা গাড়ির মূল্য 32 থেকে 35 লক্ষ টাকা, তার আমার মামলা করছে 1 কোটি টাকার উপরে, একটা গাড়ির দাম কত কোটি টাকা হইতে পারে। তখন তাদের মামলাটা হালকা হয়ে গেছে আমার কথার ভিত্তিতে। তখন তারা আবার আমাকে ঢাকা নিয়ে বসার পরে তারা আমাকে ইন টোটাল গাড়ি, যে গাড়িটা ছিল ওই গাড়িটা আর 5 লক্ষ টাকা দিয়া এটা শেষ করে দেবে। তখন সব গাড়ি আপনি দিয়ে দিয়েছেন? হ্যাঁ, সব গাড়ি দিয়ে গাড়ির ব্যবসা শেষ। হ্যাঁ, তখন আমি 5 লক্ষ টাকা আমার যে ব্যক্তিগত গাড়ি ছিল ওগুলো বিক্রি টিক্রি করে আরো অন্যান্য জিনিস বিক্রি করে আমি ওই বছর কুরবানি দিতে পারিনি। আমি কিন্তু স্যার প্রতি বছর কুরবানি দিই, তো ওই বছর আমি কুরবানি দিতে পারিনি। তো পরে তাদের টাকাগুলো সব পরিশোধ করে আমি ম্যানেজারের রিসিপ্টটা দিছি, তাদের রিসিপ্টটা, ব্যাংক রিসিপ্টটা দিতে হয় ম্যানেজারের কাছে। তো ম্যানেজারের কাছে ব্যাংক রিসিপ্টটা দেওয়ার পরে তখন আমার স্যার কান্না আসছিল, এর আগ পর্যন্ত আমার কান্না আসেনি, মানে আমি তাদের কাছ থেকে মুক্ত হইতে পারলাম, এই জন্য আমার কান্নাটা আসছে। তো ওই অবস্থায় তো সে আবার খুব আফসোস করছে, মানে ম্যানেজার এতদিন তারা অনেকে আবার মিথ্যা কথা বলে, তো মানে টাকা ঠিক মতো দেয় না, তো তারা বিশ্বাসটা ঠিক মতো আমার আগে করেনি, ট্রিট করছে। তখন তারা আসলেই জিনিসটা বিশ্বাস করছে যে না, আমি আসলেই ক্ষতিগ্রস্ত হয়েছি। তখন সে আমাকে অনেক সহানুভূতি দিচ্ছে, আমাকে বলছে যে আপনি যে কোনো সময় গাড়ি নিবেন বা নিবেন, আপনার প্রতি ছাড় থাকবে এবং সর্বাত্মক ফ্যাসিলিটি থাকবে। তারপরে কি ব্যবসা শুরু করলেন? আচ্ছা, তো এরপরে স্যার আমার খুবই করুণ অবস্থা গেছে। আমার দেখা যায় অনেক কিছু মানুষ আমি সহযোগিতা করতে পারি নাই, তো আমি অনেক সময় খেয়েছিলাম, না খেয়েছিলাম। তারপর যাদের সহযোগিতা করতাম তাদের যে কোনো ভাবে করতাম, বেশি জায়গাতে কম, তাদের বসতে দিতাম না যে আমি কষ্টে আছি। তো এরপরে স্যার আমি শুনলাম আপনার বাচ্চার স্কুলও চেঞ্জ করেছেন তখন? হ্যাঁ হ্যাঁ, মানে স্কুলে বেতন ছিল প্রায় 25,000 টাকা, তো 25,000 টাকা তো আমার ওই সময় দেওয়া সম্ভব ছিল না। তো পরে মানে স্কুল চেঞ্জ করে তাকে আমি আবার মানে আমাদের এলাকায় স্কুলে নিয়ে গেছি। তো এইভাবে স্যার চলছিল। পরবর্তীতে আমি একটা অনেক কষ্টে গ্যারেজ আবার দাঁড়া করাইছিলাম। গ্যারেজটা দাঁড়া করা অবস্থায় আমার ওইখানে ভালো ইনকাম হচ্ছিল, দেনা টেনা আস্তে আস্তে পরিশোধ করতেছি। তবে স্যার একটা জিনিস ভালো, আমার এই দেনাটার জন্য কেউ দাঁড়া বলতে পারে না তুমি টাকা দাও, আমি এইভাবেই তাদের সাথে কম্প্রোমাইজটা। আপনি বলছিলেন আপনার প্রায় 50 লক্ষ টাকা দেনা হয়ে গেছিল। ওই সময় স্যার ওই টাকা তো গেছে, আমার যে 1 কোটি টাকা যে আমার মূলধন ছিল ওইটা শেষ, আরো 50 লাখ টাকা, 50 লক্ষ টাকা দেনা। তো পরবর্তীতে ওই গ্যারেজটা দিয়ে কোন রকম চলি।